ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, প্রায় ১ ডজনের বেশি। কিছু দর্শক ঈদের সময় সিনেমা দেখছে এবং সেখানে এই অ্যাকশন বা হচ্ছে এই ধারার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমাদের দেশে কিন্তু বলিউডের সিনেমার একটা বড় দর্শক আছেন। অ্যানিম্যাল রিলিজ হলো, অ্যানিম্যালের মতো একটা সিনেমা রেকর্ড ব্রেক করে ফেললো। বণিক বার্তা নিয়মিত পডকাস্ট আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমরা কথা বলবো এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্র নিয়ে। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার ফিচার বিভাগের সহ সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মাহমুদুর রহমান, এবারের ঈদে মোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এবং সেগুলো কি কি? ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, প্রায় ১ ডজনের বেশি। আমরা মাসখানেক আগেও ১৬টা সিনেমার কথা শুনেছিলাম। পর্যন্ত আমার জানা মতে ৬টা সিনেমা মুক্তি পাচ্ছে, ৮ ডজন। সিনেমাগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত দম, শাকিব খান অভিনীত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তারপর আছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস, এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তারপরে আছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার, আছে বনলতা এক্সপ্রেস, এটি পরিচালনা করেছেন তানিম নূর। আর আছে রংবাজার, রাশিদ পলাশ এটি পরিচালনা করেছেন। এইসব সিনেমা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে তো আপনারা কথা বলেছেন এবং এর ট্রেলারও মুক্তি পেয়েছে। এই ট্রেলার দেখে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আপনারা সিনেমাগুলো সম্পর্কে কি জানতে পেরেছেন? একটা সিনেমা যখন আসে, মানে একটা সিনেমা মুক্তি পায়, মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই ওই সিনেমাগুলো নিয়ে আলাপ হয়। প্রথমে সিনেমার ঘোষণা হয়, তারপরে কখনো ফার্স্ট লুক আসে, সিনেমা কোথায় শুটিং হচ্ছে, সিনেমার গল্প, এই সব কিছু নিয়ে সিনেমা মুক্তি পাওয়ার অন্তত কোনোটা ৬ মাস, কোনোটা ৩ মাস আগে থেকে আলোচনা হয়। ওই সময় থেকেই মোটামুটি আমরা বুঝতে পারি যে সিনেমাটা কী নিয়ে হচ্ছে বা সিনেমাটা কেমন হতে পারে। কাস্টিং থাকে, ডিরেক্টর থাকে, চিত্রনাট্য কারা লিখছেন, এগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর মুক্তির পরে তো আসলে একদম পুরো জিনিসটা বোঝা যায় যে সিনেমাটা আসলে কেমন হলো, কিন্তু তার আগে ট্রেলার যখন আসে বা ফার্স্ট লুক যখন আসে তখনই মোটামুটি এটা সম্পর্কে আরও একটা স্পষ্ট ধারণা আমরা পেতে শুরু করি। এই ঈদে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা ফার্স্ট লুক বা ঘোষণা থেকেই জানতাম। তারপরে ট্রেলার যখন আসে তখন ব্যাপারটা আরও স্পষ্টভাবে বোঝা যায়, এটা আগেই বললাম। সিনেমাগুলোর ট্রেলারের কথাই আমি বলি, সংশ্লিষ্টদের সঙ্গে তো বিভিন্ন সময় নানা প্রয়োজনে কথা হয়, সেগুলো বাদ দিয়ে তো ট্রেলার দেখে আমার মনে হলো যে বেশ কিছু সিনেমাই আমরা যেমন আগে দেখেছি অনুপ্রাণিত সিনেমা, যেমন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আর রাক্ষস, এই দুটো নিয়ে একদম ডিরেক্টলি বলা যায় যে দুটো সিনেমা অনেকটাই দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত। রাক্ষসের ট্রেলারটা যদি দর্শক দেখে, আমরা যখন দেখেছি, এই সিনেমাটা টপ টু বটম অ্যাকশন মুভি। এবং অ্যাকশন মুভি বলতে গেলে আমরা তো একটা সময় অ্যাকশন মুভি দেখে এসেছি হলিউডের, একটা সময় দেখেছি আমরা কোরিয়ান, এখন আমরা দেখছি সাউথ ইন্ডিয়ান অ্যাকশন, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু বাদ দিয়ে, বায়োলজি বাদ দিয়ে অ্যাকশন চলতে থাকে। নায়ক একটা ঘুষি মারে, ভিলেন উড়ে যায়, পরে বিভিন্ন ধরনের আজগুবি মারামারি যদি আমরা বলি, সেই রকম একটা বিষয়। রাক্ষস এবং প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, দুটো সিনেমাতেই এই জিনিসগুলো দেখা যায়। এখন আমি যেটা বললাম যে অনুপ্রাণিত কেন বললাম, বিশেষ করে রাক্ষসের ট্রেলারটাই যদি দেখা যায়, এখানে সিয়ামের লুক, তার লম্বা চুল, তার দাড়ি, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শাকিব খানের লুক, তার দাড়ি, তার লম্বা চুল, আপনাকে কেজিএফ এবং অ্যানিমেলের কথা মনে করিয়ে দেবে। এবং রাক্ষসের ট্রেলারটা ফার্স্ট লুকই যখন আসছিল, সেখানে দেখা গেল একটা বাথটাব, তার সামনে সিয়াম দাঁড়িয়ে আছেন এবং তার যে পুরো লুকটা, এটাই অ্যানিমেলের কথা মনে করে দেবে। রক্তারক্তির মতো একটা ব্যাপার আছে। অ্যাকশন আর ভায়োলেন্স, এই দুইটা আসলে আলাদা জিনিস। তো আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার কিছু সিনেমা এই ভায়োলেন্সের দিকে খুব হাঁটছে এবং সেক্ষেত্রে তারা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোকে অনুসরণ করছে, যেটা যে নামগুলো বললাম, কেজিএফ, সালার ছিল প্রভাসের, তারপরে লাস্ট অ্যানিমেল। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা হয়েছে যে অ্যানিমেলকে কপি করা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে রেদওয়ান রনি পরিচালিত দম, এটা তারা বলছেন একটা সারভাইভাল স্টোরি, যেখানে আফরান নিশোকে আমরা দেখব যে সে মরুভূমির মধ্যে হয়তো কিডন্যাপ হয়ে যায় একটা গোষ্ঠীর হাতে, তারপরে সে সেখানে কীভাবে সার্ভাইভ করে, এই গল্প। এটাকে অনেকে আবার হচ্ছে আদু জীবিতাম, একটা সিনেমা ছিল পৃথ্বীরাজ সুকুমারের, এটার সঙ্গে অনেকে তুলনা করছেন। বাট ট্রেলার দেখে আমার মনে হলো যে না, ওই সিনেমার গল্পের সাথে এটার খুব বেশি মিল নেই। রাশিদ পলাশের রংবাজার, এই সিনেমাটা অনেক দিন ধরেই আসার কথা ছিল, গত ঈদেই সম্ভবত মুক্তি পাওয়ার কথা ছিল বা তারপরে, সেটা পিছিয়ে এই সময় এসেছে। এই সিনেমাটা হচ্ছে রূপোপজীবিনী যারা, তাদেরকে নিয়ে নির্মিত, তাদের গল্প। এর সাথেই আমি উল্লেখ করতে চাই রায়হান রাফির প্রেসার কুকারকে।
রংবাজার যেমন একটা উইমেন ওরিয়েন্টেড সিনেমা, প্রেশার কুকারও উইমেন ওরিয়েন্টেড সিনেমা, অভিনয় করছেন শবনম বুবলি, নাজিফা তুষিকে অনেকদিন পরে দেখা যাবে। এই সিনেমাটা নিয়ে অনেকের আগ্রহ আছে, আর রায়হান রাফি বলছেন যে তিনি তার গুরু তারেক মাসুদকে এই সিনেমাটা ট্রিবিউট দিচ্ছেন, বা মাটির ময়নার একটা সিনের সঙ্গে মিলিয়ে এটার পোস্টার করেছে। এটা নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ট্রেলার দেখে আসলে বোঝা যায়নি যে গল্পটা কীরকম হতে পারে। আর আসছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। এই সিনেমাটা নিয়ে দর্শকের এখন পর্যন্ত খুবই ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে উনি এটি নির্মাণ করেছেন। আপনি যে বললেন যে এবারের কয়েকটি চলচ্চিত্র সম্পর্কে, যে দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত, তা আগে অভিযোগ উঠত যে ঢাকাই সিনেমার অনেক একটা বড় অংশ বলিউডি সিনেমা থেকে অনুপ্রাণিত। তো এই এত অনুপ্রেরণার আমাদের প্রয়োজন পড়ছে কেন, এবং এই অনুপ্রেরণা থেকে বের হয়ে আমরা কবে অন্যদের অনুপ্রেরণা দিতে পারবো? বাংলাদেশে তো বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে বলেছে বাংলাদেশ হবে এই বিষয়ের রোল মডেল। সিনেমার ক্ষেত্রেও অনেকে এই কথা গত 2-3 বছরে বলে ফেলেছেন। যেমন একটা কথা মোটামুটি আমার যতদূর মনে পড়ে 2018-19 থেকেই বলা শুরু হয়েছিল যে বাংলা সিনেমা সুদিন আসছে। সুদিনটা আসলে সুদিন বলতে তারা কি বোঝেন এটা আমি সাইডে রাখছি, কিন্তু 2019-এ আসলে ওই জিনিসটা দেখা গেল না, বা ওই ধারাবাহিকতাটা ছিল না। তারপর তো কোভিড চলে আসলো, এরপরে দেখা গেল মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া যখন আসলো, তখন এই কথাটা আমরা মোটামুটি বিশ্বাস করতে শুরু করলাম যে হ্যাঁ, হাওয়ার মধ্যে দিয়ে এই জিনিসটা দেখা গেছে। কিন্তু তারপরে যখন সিনেমা আরেকটু পরের বছরে গেল, ঈদে সিনেমা আসলো বেশ কিছু, তারপরের বছর আরও বেশ কিছু সিনেমা আসলো, আমরা দেখলাম যে ঈদের সময় শুধু সিনেমা মুক্তি পাচ্ছে, কিছু দর্শক ঈদের সময় সিনেমা দেখছে, এবং সেখানে এই অ্যাকশন বা হচ্ছে এই ধারার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে আসলে দর্শক টানার ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গি, নির্মাতাদের বা প্রযোজকদের সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তারা হয়তো মনে করছেন যে এই ধরনের সিনেমা বানালে অ্যাকশন বেসড বা ভায়োলেন্স বেসড। আমি একটা জিনিস এখানে একটু আলাদাভাবে বলতে চাই, যে আগেও বললাম অ্যাকশন আর ভায়োলেন্স দুটো আলাদা। অ্যাকশন ফিল্ম একটা জনরা, আর এখন কোনো একটা কারণে ভায়োলেন্সটাকে তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে নায়ক প্রচুর পরিমাণে মারছেন। আমি এখানে শাহরুখ খানের সিনেমার কথাও বলতে পারি। কিংয়ের একটা কিং, তার আসন্ন সিনেমা, এটা ট্রেলার দিল, জাস্ট দেখাচ্ছে সে মারছে, এর বাইরে আর কিছু নাই। তো এটা একটা মোটামুটি বলিউডের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই টেন্ডেন্সিটাকেই আমাদের দেশের কিছু চলচ্চিত্র নির্মাতা অনুসরণ করছেন। কারণ ওই যেটা বললাম যে বাজার, তারা মনে করছেন এই বাজারে এই সিনেমাগুলো, এই ধারার সিনেমাগুলো যদি তারা আনেন তাহলে দর্শক আগ্রহ বোধ করে। আমাদের দেশে কিন্তু বলিউডের সিনেমার একটা বড় দর্শক আছেন, তো তারা যখন এই সিনেমাগুলো দেখছেন, আমাদের নির্মাতারাও মনে করছেন যে হ্যাঁ, এই ধারার সিনেমা যদি আমরা বানাই তাহলে আমরা দর্শক পাবো। এমনিতে তো আমাদের দর্শক হলে গিয়ে সিনেমা দেখার দর্শক আসলে কমে গেছেন, তো তারা হলে ফেরানোর যে চেষ্টাটা তাদের, সেটা এইভাবে করছেন। কিন্তু তারা হয়তো কিছু সিনেমার মাধ্যমেই দর্শকদেরকে পাচ্ছেন। শাকিব খানের 2-3টা সিনেমা, তাণ্ডব, বরবাদ, এই সিনেমাগুলো দেখতে দর্শক হলে গিয়েছেন, কিন্তু এটা এই জিনিসই প্রমাণ করে না যে শুধুমাত্র এই জনরার সিনেমাগুলো দেখতেই দর্শক হলে যাবেন। কারণ এর বাইরে গল্পভিত্তিক সিনেমা দেখতেও দর্শক হলে গেছেন, রিসেন্টলি এই জিনিসগুলো দেখা গেছে। তো তারা যদি দর্শকের পছন্দ, যারা গল্পভিত্তিক সিনেমা দেখতে চান, ফ্যামিলি নিয়ে যারা, পরিবার নিয়ে যারা সিনেমা হলে যেতে চান, তাদের পছন্দের সিনেমাও যদি তারা নির্মাণ করেন, তাহলে আসলে ওই জিনিসটা হবে আমাদের মৌলিক চিন্তা, মৌলিক গল্প থেকে নির্মিত সিনেমা। সেক্ষেত্রে আমার ধারণা এই জিনিসটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ট্রেন্ডটা যদি তৈরি করা যায়, তাহলে আমাদের পক্ষেও আমাদের ইন্ডাস্ট্রিটাও বড় হবে, এবং এই ইন্ডাস্ট্রিকেও অনেকেই অনুসরণ করবে। এই যে সিনেমায় এখন এত ভায়োলেন্স দেখানো হচ্ছে, এই ভায়োলেন্স কি সমাজে ভায়োলেন্সকে অনুপ্রাণিত করছে না? এই প্রশ্নের উত্তরটা দেয়া একটু কঠিন, কারণ এটা সমাজতাত্ত্বিকরা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, অবশ্যই তারা ভালো বলতে পারবেন। কিন্তু অবশ্যই মানে আমি যেটুকু দেখি, আমার মনে হয় যে হ্যাঁ, আসলেই সমাজকে প্রভাবিত করছে। আমাদের মধ্যে তো এক ধরনের অস্থিরতা আছেই, এই যে আমাদের ইন্টারনেটের যুগ, আমাদের গ্লোবাল ভিলেজের যুগ, আমরা সব কিছু খুব দ্রুত অ্যাক্সেস পাচ্ছি, সব কিছু আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে। একটা বিষয়ে অনেকেই বিতর্ক করে যে সিনেমা সাহিত্য, আর্টস ফর আর্টস সেক,
এটা বলে সমাজের সাথে এর কোনো সম্পর্ক নাই বা তারা রাখতে চান না, কিন্তু আর্টের যে ফর্মগুলো, গান বলি, চিত্রকলা বলি, সিনেমা বলি, সবগুলি আসলে সমাজের উপরে প্রভাব ফেলে। একটা সময় আমরা দেখেছি উত্তম কুমারের সিনেমা, আমাদের আমাদের যারা জ্যেষ্ঠ, আমাদের বাবা মা, আমাদের চাচা চাচি, মামা মামি, তারা তো এই সিনেমাগুলো দেখতেন। তো তাদের সঙ্গে আমরা যখন গল্প করি আমরা দেখব যে তাদের ভালোবাসা, প্রেম, এই সম্পর্কগুলো ছিল ওই সিনেমাগুলোর মতোই। তারা উত্তম কুমারের প্রেম নিবেদন দেখে সেভাবে প্রেম নিবেদন করতেন। তো এখন যখন এই ভায়োলেন্ট দৃশ্যগুলো আসছে, এই ভায়োলেন্সের সাথে তো এর দর্শকও নিজেদেরকে কানেক্ট করতে চাইবেন। তারাও তো একটা ক্ষেত্রে যেখানে তাদের একটা ফ্যামিলি রাইভালরি হতে পারে, যে পরিবারের সাথে তাদের একটা বিরোধ, অ্যানিমেলে আমরা যে জিনিসটা দেখি আসলে ওখানে পরিবারের মধ্যে একটা বিরোধ ছিল। তো এখন এই সিনেমা দেখে কেউ যে নিজের জীবনে ওই জিনিসটা অ্যাপ্লাই করবে না, এটা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। তারা করবে, করতে চেষ্টা করবে। শিল্পের একটা দায়বদ্ধতা থাকে সমাজের ক্ষেত্রে, সেখান থেকে আসলে নির্মাতাদের চিন্তা করা উচিত। এবার ফিরে আসি ঈদের সিনেমায়। এবারের ঈদে একটি সিনেমা নিয়ে একটু কথা হচ্ছে, সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। তারপর আপনি বললেন প্রেসার কুকারের কথা, দমের কথা। এই সিনেমাগুলো কি আপনার কাছে মনে হয় যে এরকম ভায়োলেন্স মুক্ত বা সামাজিক সম্পর্কগুলো নিয়ে আলোচনায় করবে এরকম কি? আচ্ছা, এখানে প্রথমত দমের ক্ষেত্রে আসি। দম যে ভায়োলেন্স মুক্ত ব্যাপারটা এরকম না। ভায়োলেন্স তো আবার গল্পের প্রয়োজনেও আসতে পারে। তো দমের যে ভায়োলেন্সের আমার যেটা ধারণা, ট্রেলার দেখে মনে হয় এই ভায়োলেন্সটা আসে ওই গল্পের প্রেক্ষিতে। এরপরে আসি প্রেসার কুকারের ক্ষেত্রে। প্রেসার কুকারের ট্রেলার যতটুকু আমি দেখেছি, আমার কাছে গল্পটা স্পষ্ট না, তবে আমার ধারণা এই গল্পটারও আমার মনে হয় মানুষ কানেক্ট করতে পারবে। তারপরে আসি বনলতা এক্সপ্রেসের ক্ষেত্রে। এই সিনেমাটা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ আমি দেখেছি অনেক বেশি। একটা ট্রেন জার্নির গল্প, সেই ট্রেনে অনেকগুলো মানুষ থাকে, বিচিত্র ধরনের মানুষ থাকে, তাদের প্রত্যেকের আলাদা গল্প আছে, এবং এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আজমেরি হক বাঁধন, শরীফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিমের মতো অভিনেতারা। তো এটার ট্রেলারটাও খুব সুন্দর। এখন যেসব সিনেমা বাজারে আসছে এগুলো পরিবার নিয়ে দেখার ক্ষেত্রে প্যারেন্টাল গাইডেন্সের নীতিমালা অনুসরণ করা পরিবারগুলোর পক্ষে কতটা জরুরি এবং প্রয়োজন? অনেকটাই জরুরি এবং প্রয়োজন। যেমন দুই একটা সিনেমার ট্রেলার দেখে মনে হয় যে এগুলি হয়তো 10-12 বছর বয়সের নিচে যারা, তাদেরকে নিয়ে দেখতে যাওয়াটা খুব একটা উচিত না, আসলে উচিতই না। তো আমাদের তো সার্টিফিকেশন বোর্ড হয়েছে এবং এখন ইউ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর রেটেড সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো পরিবারগুলোরও আসলে উচিত, সিনেমা তো অনেক রকম হবে, সিনেমায় বিভিন্ন ধরনের গল্পই দেখানো হবে, গল্পের প্রয়োজনে দৃশ্য আসবে। তো আমাদের পরিবারগুলোরও আসলে উচিত যে ট্রেলারগুলো দেখা বা ওটা কোন সার্টিফিকেট পেয়েছে সেই জিনিসটা বিবেচনা করে তারপর পরিবার নিয়ে যাওয়া। আপনি যে রেটিংগুলোর কথা বললেন, এই রেটিংগুলো সম্পর্কে তো হচ্ছে যে বাংলাদেশের দর্শকদের খুব একটা ধারণা আছে কি? যদি না থাকে তাহলে সেগুলোকে সেই ধারণা দেওয়ার দায়িত্বটি কাদের? নির্মাতাদের কিছু দায়িত্ব অবশ্যই আছে। আর আমরা এগুলো নিয়ে টুকটাক লেখালেখি করি যে আর রেটেড বলতে কি বোঝায়, ইউ রেটেড বলতে কি বোঝায়, +16, এই ধরনের যদি লেখাগুলি নির্মাতারা পোস্টারে রাখেন, প্রচারণার সময় তারা এই জিনিসগুলি বলেন, এই দায়িত্বটা তাদেরও, এবং আমরা তো বলছি বিভিন্ন সময়। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান। প্রিয় দর্শক, পরিবারের শিশু কিশোরদের নিয়ে সিনেমা দেখার সময় প্যারেন্টাল গাইডেন্স এবং রেটিংগুলো ভালোভাবে অনুসরণ করুন, এটি আপনাদের প্রতি আমার পরামর্শ। আপনারা নিয়মিত চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আমরা নিয়মিতই আপনাদের সামনে হাজির হব এমন আরও নানা বিষয় নিয়ে। ধন্যবাদ।